প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং টিউটোরিয়াল পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ওয়াহিদা খানম কুলি আজকে তোমাদেরকে পড়াবো পঞ্চম অধ্যায়ের পাঠ 6 ও 7 মস্তিষ্কের অংশ। মস্তিষ্ক যে আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ তা তো তোমরা সবাই জানো নিশ্চয়। আর আগের দিন আমরা যে ক্লাসটা করেছি অর্থাৎ আইসোটোপের ধর্ম ও ব্যবহার, এটাও নিশ্চয়ই সবার ভালো করে পড়া হয়েছে। তো আমরা যদি আইসোটোপের ধর্ম এবং ব্যবহার এখান থেকে একটা প্রশ্ন করি যে আইসোটোপকে আসলে আমরা আইসোটোপের যে ব্যবহারগুলো দেখে থাকি সেটা প্রধানত কি কি বা কোন কোন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আমরা দেখি, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে যে আমরা প্রধানত চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, তারপরে হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে এবং ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার দেখে থাকি। এরকম একটা প্রশ্ন খুব ছোট, এটা 1 মার্ক হিসেবে থাকতে পারে, 2 মার্ক হিসেবেও থাকতে পারে। এখন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের 2টি ব্যবহার উল্লেখ করো, তাহলে তুমি কি বলবে? চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের 2টি ব্যবহার যদি উল্লেখ করতে বলা হয় তাহলে তুমি দুটো, আমরা তো কয়েকটি পড়েছি তাই না চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার, সেখানে হচ্ছে দুটো ইম্পর্টেন্ট অর্থাৎ কম লিখতে বলা হচ্ছে যেহেতু, তাহলে যে দুটো লাইন খুব ইম্পর্টেন্ট তুমি সেটাই লিখবে। একটা হচ্ছে যে আমরা আইসোটোপের মাধ্যমে অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে কি করতে পারি, যে ক্যান্সার কোষ শনাক্ত করতে পারি এবং সেটাকে ধ্বংস করতে পারি, এটা একটা। আর সেকেন্ড যেটা বলবা সেটা হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে যে সরঞ্জামাদি ব্যবহার করা হয়, যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়, সেই সরঞ্জামাদি আমরা কি করতে পারি, যে জীবাণুমুক্ত করার ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করতে পারি। তাহলে এরকম দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা হচ্ছে উল্লেখ করবে, ঠিক আছে? আর অনেক সময় নৈবেদ্যিক প্রশ্ন থাকতে পারে এগুলো থেকে, যেমন যে ফসিলের বয়স নির্ণয় করা যায়, হ্যাঁ, সেটা কোন ক্ষেত্রে, ক্ষেত্রটা উল্লেখ করতে বলতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে আমরা হচ্ছে ফসিলের বয়সটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে ফসিলের বয়সটা নির্ণয় করতে পারি। এখন দেখো তোমার বইয়ে হয়তো ডেফিনেশন আকারে নেই যে ফসিল কি বা এরকম কিছু, সেটা নেই ঠিকই, কিন্তু আবার আলোচনা করতে গিয়ে কিন্তু দেওয়া আছে যে আসলে ফসিলটা কি। তাহলে ফসিল কি, সেটা হচ্ছে বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়া অবস্থায় থেকে কোনো হচ্ছে উদ্ভিদ অথবা প্রাণীর দেহ যে শক্ত একেবারে আকার ধারণ করে সেটাকে আমরা বলছি হচ্ছে ফসিল, ঠিক আছে? এই গেল হচ্ছে তোমাদের গত দিনের পড়া। আমি আশা করছি তোমরা সবাই ভালো মতো পড়া শিখেছো। পড়া শেখা এবং সেই সাথে সাথে লেখাটা কিন্তু খুব জরুরি, অবশ্যই সবাইকে লিখতে হবে। না লিখলে পরে বানান ভুলের প্রবণতা অনেক বেশি বেড়ে যায় এবং মনে হয় কি পড়লে যে পারবো বোধহয় লিখতে, পরবর্তীতে গিয়ে দেখা যায় যে হচ্ছে লেখার সময় আটকে যাচ্ছে। এই সমস্যার সমাধান পাওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, বাসায় অনেক বেশি লেখার অভ্যাস করতে হবে। তো আমরা আজকের পাঠে ফিরে আসি। আজকের পাঠে আমরা বলছি যে আমাদের পাঠ হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক আমরা যদি এরকম ইমাজিন করি যে আমার পুরো দেহটা ঠিক আছে কিন্তু আমার ব্রেন নাই অর্থাৎ মস্তিষ্ক নাই, তাহলে কি মানে আমি কি বলবো, জীব না জড়, মানে এটাই ডেফিনেশন করা যাবে না। তো আমরা হচ্ছে মস্তিষ্ককে বলা হয় যে সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। আমাদের যে পুরো নার্ভাস সিস্টেম, এটার চালকটা হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক দ্বারাই এটা কি হয়, নিয়ন্ত্রিত হয়। এই মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। শব্দটা কি বললাম? শব্দটা বললাম হচ্ছে করটি। করটির মধ্যে হচ্ছে মস্তিষ্ক কি থাকে, সুরক্ষিত থাকে। তো করটিটা আসলে কি, করটি হয়তো তোমাদের কাছে শুনতে একটু আলাদা লাগছে। করটি হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে বলি না মাথার খুলি, সেটা হচ্ছে করটি। তোমরা নিশ্চয়ই এটা খেয়াল করে দেখেছো যে নর্মালি আমাদের সারা দেহের হাড় যেরকম শক্ত হয়, মজবুত হয়, আমাদের মাথার হাড়টা এরকম হয় না। এখন তোমরা তো এই প্রশ্ন বলতে পারো যে ম্যাম আমরা তো হচ্ছে মাথার হাড় কখনো হাতে নিয়ে দেখি নাই, মানুষের মাথার হাড় কেমন হয়। সেক্ষেত্রে আমরা মুরগির উদাহরণটা দিতে পারি, ঠিক আছে? যে মুরগি, সবাই তোমরা হচ্ছে মুরগি খেয়েছো, তোমরা হচ্ছে জানো। তো মুরগির মাথার হাড়টা দেখবে যে মুরগির হাতে এবং পায়ে যে হাড় থাকে, সেই হাত এবং পায়ের হাড়ের তুলনায় মাথার হাড়টা একটু স্পঞ্জি হয়।
ঠিক আছে। তো আমাদের হাড়টাও এরকম, মাথার হাড়টাও এরকম। তো এটাকে আমরা মাথার যে অংশটা, যে কঙ্কালটা, সেটাকে আমরা বলছি করোটি। এই করোটির মধ্যে মস্তিষ্ক সুরক্ষিত থাকে। এটা একটা ইম্পর্টেন্ট লাইন, এটার নিচে সবাই দাগ দাও যে মস্তিষ্ক কিসের মধ্যে সুরক্ষিত থাকে? মস্তিষ্ক হচ্ছে করোটির মধ্যে সুরক্ষিত থাকে, ঠিক আছে। এবং এই মস্তিষ্ক একটা পাতলা আবরণ দ্বারা গঠিত বা আবরণ দ্বারা ঢাকা থাকে, যেটার নাম হচ্ছে মেনিনজেস। কি নাম বললাম? এটার নাম হচ্ছে মেনিনজেস। মেনিনজেস। মেনিনজেস, এই মেনিনজেস নামক আবরণ দ্বারা হচ্ছে মস্তিষ্কটা ঢাকা থাকে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটাও কি হতে পারে? এই প্রশ্নটাও নৈবেত্তিক প্রশ্ন হিসেবে এসে থাকে, ঠিক আছে। কাজে এটা নিচেও তোমরা হচ্ছে দাগ দাও। এখন এই মস্তিষ্ককে আমরা বলবো যে মস্তিষ্কের প্রধান অংশ আসলে কয়টি? মস্তিষ্ককে মেইনলি তিনটি অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, তারপরে হচ্ছে মধ্য মস্তিষ্ক, দেন হচ্ছে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। কি কি বললাম? প্রথমটা বললাম যদি আমরা মস্তিষ্ককে ভাগ করি মস্তিষ্ক, তাহলে প্রথমটা বলবো গুরু মস্তিষ্ক। গুরু মানে কি? গুরু মানে হচ্ছে প্রধান বা মেইন, গুরু মস্তিষ্ক। তারপরে মধ্য মস্তিষ্ক, এরপরে আসবে হচ্ছে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক, ঠিক আছে। এই তিনটা গেল মস্তিষ্কের তিনটা প্রধান অংশ। তাহলে প্রথমে আমরা দেখি গুরু মস্তিষ্ক। এখানে মস্তিষ্কর চিত্র দেওয়া আছে। তো গুরু মস্তিষ্ক, করোটি তো বুঝতেই পারছো, এই বাইরের স্কাল, এইটাকে আমরা বলছি হচ্ছে করোটি। তো গুরু মস্তিষ্ক যখন আমরা এটাকে অগ্র মস্তিষ্কও বলা হয়। তো এই গুরু মস্তিষ্ক আসলে মস্তিষ্কের প্রধান অংশটাই হচ্ছে গুরু মস্তিষ্ক, মেইন পার্ট গুরু মস্তিষ্ক। এই গুরু মস্তিষ্কের যে অংশটা সেটা হচ্ছে দুটো খণ্ডে বিভক্ত, ডান এবং বাম, এরকম দুটো অংশে হচ্ছে গুরু মস্তিষ্কটা বিভক্ত থাকে। গুরু মস্তিষ্ককে আমরা সেরিব্রামও বলে থাকি, সেরিব্রাম। তাহলে ডান এবং বাম যে আমরা খণ্ড বলছি, যেটা দুটি খণ্ডে বিভক্ত, একে বলা হয় ডান এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার, ঠিক আছে। তো অনেক সময় এরকম এক মার্কের প্রশ্ন আসে যে সেরিব্রাল হেমিস্ফিয়ার কি? সেটা হচ্ছে যে গুরু মস্তিষ্ক যে প্রধান দুটি খণ্ডে বিভক্ত, ডান এবং বাম, এই ডান এবং বাম খণ্ডকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার। এবং গুরু মস্তিষ্কের ওপরের অংশটা একটু খেয়াল করে দেখো, উপরের অংশটা হচ্ছে এখন ঢেউ খেলানো, ফ্ল্যাট না, সমান না, একটু উঁচু নিচু। হ্যাঁ, এরকম একটা মগজ তোমরা নিশ্চয়ই দেখেছো খেয়াল করে। তো এই বিশেষ করে কুরবানি ঈদের সময় আমরা যখন গরু খাসির ব্রেন দেখি, সরাসরি দেখি, দেখতে পাও নিশ্চয়ই যে হচ্ছে এটা হচ্ছে একেবারে ফ্ল্যাট না, প্লেন না, এটা হচ্ছে একটু ঘাসযুক্ত, ঠিক আছে, মানে একটু ঢেউয়ের মতো। এবং হচ্ছে এর উপরের রংটা হচ্ছে ধূসর বর্ণের। এই কারণে গুরু মস্তিষ্কের যে উপরের অংশটা ধূসর, যেটার কারণে এটার নাম হচ্ছে গ্রে ম্যাটার। এটাও নিচেও একটু দাগ দাও, কারণ এক মার্কের প্রশ্ন হিসেবে আসে গ্রে ম্যাটার কি, ঠিক আছে। তাহলে গ্রে ম্যাটার কি? যে হচ্ছে গুরু মস্তিষ্কের উপরের অংশ, যেটাতে হচ্ছে কি থাকে, যেটা একটু ঢেউ খেলানো এবং যেটা হচ্ছে বাদামি বর্ণের বা ধূসর বর্ণের, সেটাকে আমরা বলছি হচ্ছে গ্রে ম্যাটার, ঠিক আছে। আর ওই যে বললাম যে এটা দুটো অংশে বিভক্ত, ডান অংশ এবং বাম অংশ, এই ডান অংশ এবং বাম অংশ স্নায়ুতন্তু দ্বারা পরস্পরের সাথে হচ্ছে কানেক্টেড থাকে, ঠিক আছে। দুটো অংশ কিন্তু আলাদা আলাদা না, একেবারে ইন্ডিভিজুয়াল না, দুটো অংশ কি হয়, স্নায়ুতন্তু দ্বারা পরস্পরের সাথে আটকে থাকে। এরপরে আমরা যে বলছি যে এর উপরের অংশটা হচ্ছে গ্রে ম্যাটার বা ধূসর বর্ণের। তাহলে ভেতরে কেমন? ভেতরের অংশে, অর্থাৎ একটা গুরু মস্তিষ্কের ভেতরের যে পার্টটা, ভেতরের যে অংশটা, সেই অংশটা সম্পূর্ণই স্নায়ুতন্তু দ্বারা গঠিত, যেটার রং হচ্ছে সাদা, ঠিক আছে। তাহলে সাদা যদি এর রং হয়, তাহলে এই পদার্থটাকে আমরা কি বলতে পারি? এই পদার্থটাকে আমরা বলতে পারি হোয়াইট ম্যাটার। তাহলে একটা গেল হচ্ছে উপরের অংশ, যেটা ঢেউ খেলানো এবং বাদামি বর্ণের বা ধূসর বর্ণের, সেটা হচ্ছে গ্রে ম্যাটার। আর ভেতরের অংশ, যেটাতে স্নায়ুতন্তু থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে হোয়াইট ম্যাটার। তো এই যে গুরু মস্তিষ্ক, যেটাতে হচ্ছে তোমার গ্রে ম্যাটার আছে, হোয়াইট ম্যাটার আছে, এই হোয়াইট ম্যাটারের ভেতরে হচ্ছে স্নায়ুতন্তু থাকে এবং এগুলো হচ্ছে মানে এই সাদা যে পদার্থ, এর ভেতর দিয়ে এই স্নায়ুতন্তুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এছাড়া
যে এর যে মানে ধূসর পদার্থটা অর্থাৎ উপরের অংশ, এখানেও কিছু কিছু বিশেষ ধরনের স্নায়ুতন্তু দেখা যায়, যেগুলো আবার অনেকগুলো একসাথে হয়ে স্নায়ু কেন্দ্র হিসেবে কাজ করে থাকে ওই গ্রে ম্যাটারের উপরে। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের অংশ দেখছো, এই অংশগুলোর জায়গায় জায়গায় এরকম হচ্ছে তারা স্নায়ু কেন্দ্র হিসেবে কি করে, কাজ করে। এবং এই কাজগুলো কি তোমার বিভিন্ন ধরনের কাজ এরা করে থাকে এই স্নায়ু কেন্দ্রগুলো, যেমন হচ্ছে দর্শন, শ্রবণ, ঠিক আছে, তোমার কথা বলা, তারপরে তোমার চিন্তা চেতনা, তোমার বিবেক, তোমার বুদ্ধি, এই সবগুলো জিনিস নিয়ন্ত্রণ করে হচ্ছে এই স্নায়ু কেন্দ্রগুলো। তাহলে গুরু মস্তিষ্ক কী ধরনের ইম্পর্টেন্ট রোল প্লে করে মানব দেহে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যে তুমি যে একটা কিছু চিন্তা করবে, তুমি যে স্মৃতি তোমার মনে রাখবে কোনো কিছু, আমাদের তো অনেক স্মৃতি, তাই না? লাইফে আমরা অনেক কিছু মনে রেখেছি, আমাদের লাইফের গুড ইনসিডেন্ট, ব্যাড ইনসিডেন্ট, এরকম আমরা অনেক কিছু মনে রাখতে পারি। তো এই যে এইগুলো আমরা মনে রাখি, আমাদের স্মৃতিতে থাকে, এগুলো কিন্তু হচ্ছে এই গুরু মস্তিষ্কের যে হচ্ছে ক্রিয়া কেন্দ্র, সে হচ্ছে স্নায়ু কেন্দ্র, সেগুলোর মাধ্যমেই কিন্তু আমরা মনে রাখতে পারি। আর এই গুরু মস্তিষ্কের যে একটু নিচের অংশ, এখানে দেখো আছে হচ্ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এই থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের যে অংশটা, সেটা গুরু মস্তিষ্কের থেকে একটু নিচে থাকে। এই থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের অংশ, এরাও হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। কি ধরনের কাজ? তোমার ক্রোধ, ক্রোধ মানে বোঝো রাগ, অনেক রাগ। তো এই যে আমাদের রাগ, আমরা যে খুব রিয়্যাক্ট করি বিভিন্ন ধরনের কথাবার্তা, এরকম রাগ। তারপরে হচ্ছে আমাদের লজ্জা, হ্যাঁ আমরা তো হিউম্যান বিং, আমাদের তো কিছু না কিছু বিষয়ে তো আমাদের লজ্জা থাকেই। তো এই ক্রোধ, তারপরে লজ্জা, গরম লাগা, আমাদের ঠান্ডা লাগা, ঠিক আছে, দেহের তাপ নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলো সব নিয়ন্ত্রণ করে হচ্ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। তাহলে এখানে তুমি কিন্তু ছোট কিছু প্রশ্ন পেতে পারো, সেটা হচ্ছে যে থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের কাজ কি, এটাও আসতে পারে। অথবা উল্টোটা, অর্থাৎ নৈমিত্তিক প্রশ্ন হিসেবে যেটা থাকতে পারে, সেটা হচ্ছে যে ক্রোধ, লজ্জা এগুলো নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ, এরকমও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তাহলে আমাদেরকে সবসময় যে অংশগুলোতে আমরা দাগ দিচ্ছি, অথবা তোমার টিচার যে অংশগুলোকে খুব জোর দিয়ে বলছে, মনে রাখতে বলছে, সেই অংশগুলোকে তুমি একটু কেয়ারফুলি পড়ো, আই থিঙ্ক তোমার প্রশ্ন অবশ্যই কমন পড়বে। তো এরপরে আমরা গুরু মস্তিষ্ক আমরা শেষ করলাম, এরপরে আমরা মধ্য মস্তিষ্ক পড়ি, যে মধ্য মস্তিষ্কর অবস্থানটা আগে কী হবে এটা আমরা জেনে নিই। তাহলে আমরা বলছি যে এখানে দেখো, এখানে লেখাটা খেয়াল করো, প্রথমে হচ্ছে গুরু মস্তিষ্ক, দেন হচ্ছে মধ্য মস্তিষ্ক, তারপরে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে গুরু মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যেখানে যে অংশটা ব্রেইনের, সেটাই হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক। আমরা যদি পাঠ্য বইয়ের ভাষায় বলি, তাহলে আমরা বলবো হচ্ছে গুরু মস্তিষ্ক ও পন্সের মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। এখন তোমার মনে হতে পারে, ম্যাম আপনি পন্স বললেন কেন? কারণ আপনি তো লিখেছেন পশ্চাৎ মস্তিষ্ক। অ্যাকচুয়ালি পন্স হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ, দ্যাটস ওয়াই আমি বললাম যে পন্স, যেহেতু স্পেসিফিকভাবে পন্স এবং হচ্ছে গুরু মস্তিষ্কের মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত, এই কারণে হচ্ছে আমরা বলছি পন্স এবং গুরু মস্তিষ্কের মাঝখানে মধ্য মস্তিষ্ক রয়েছে। তাহলে আমরা একটু অবস্থানটা এখানে দেখতে পারি যে তোমার মধ্য মস্তিষ্কটা আসলে কোথায়। এখানে দেখো ছোট্ট করে, এই যে ছোট্ট করে যে অংশটা আছে, সেটা হচ্ছে তোমার মধ্য মস্তিষ্ক, ঠিক আছে। এই মধ্য মস্তিষ্কের তাহলে খুব ছোট হচ্ছে তোমার বইয়ে বর্ণনা দেওয়া আছে মধ্য মস্তিষ্কের। প্রথমে আমরা বলে নিব মধ্য মস্তিষ্কের অবস্থান কোথায়। কোথায় বলো? মধ্য মস্তিষ্কের অবস্থান হচ্ছে গুরু মস্তিষ্ক এবং পন্সের মাঝখানে। এখন তোমার যদি পন্স এটা নামটা মনে না থাকে, তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে মধ্য, যেহেতু তো সুবিধা আছে, তাহলে তুমি বলতে পারো যে গুরু মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে যে অংশ, সেটা হচ্ছে পন্স। মনে থাকবে সবার? এর কাজ কি এখন? এর কাজ হচ্ছে, এটা হচ্ছে দর্শন এবং শ্রবণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ তোমার যে দেখা এবং শোনা, এই দুটো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে পন্স। এরপরে আমরা যে অংশটা পড়ব সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ককে আর কি বলা যায়? পশ্চাৎ মস্তিষ্ককে আমরা কি বলতে পারি? লঘু মস্তিষ্ক বলতে পারি। তাহলে এটা হচ্ছে একেবারে শেষের অংশ, অর্থাৎ এটা গুরু মস্তিষ্কের একটু নিচে এবং হচ্ছে পশ্চাৎ দিকে অবস্থিত হচ্ছে তোমাদের পশ্চাৎ মস্তিষ্ক। এই পশ্চাৎ মস্তিষ্কটা মানুষের যে গুরুত্বপূর্ণ, মানুষের জন্য যে কাজ করে থাকে, সেটা হচ্ছে যে এটা আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে,
ঠিক আছে। আমরা যে কথাবার্তা বলি সেটা নিয়ন্ত্রণ করে এবং আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। আমাদের দেহের ভারসাম্য রক্ষা করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ। এর কারণ হচ্ছে কোনো কারণে যদি আমাদের দেহের ভারসাম্য রক্ষা না হয় তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। বুঝতে পারছো কি হবে? আমরা তো ব্যালেন্স রাখতে পারবো না। কোনো জায়গায় আমরা হেঁটে যাব বা কথা বলবো বা বসতে চাইবো, আমাদের কিন্তু শরীরের ভারসাম্য রক্ষা হবে না। তো আমাদের ভারসাম্য রক্ষা করতে পশ্চাৎ মস্তিষ্ক সহায়তা করে। এর 3টা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পন্স, মেডুলা এবং সুষুম্না শিশক বা সুষুম্নাকাণ্ড। তো হচ্ছে এই 3টা অংশেরও বর্ণনা আছে যেটা তোমাদেরকে পড়তে হবে। এর কারণ হচ্ছে অনেক সময় 2 মার্কের প্রশ্ন হিসেবে আসে পন্স কি ব্যাখ্যা করো, বা মেডুলা কি ব্যাখ্যা করো, বা মস্তিষ্কের বোটা বলা হয় কোনটাকে ব্যাখ্যা করো। ঠিক আছে, মস্তিষ্কের হচ্ছে এরপরে বলা হয় যে কোনটাকে মস্তিষ্কের সংযোজক বলা হয়। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন থেকে থাকে। এই জন্যই পুরোটা পার্টই তোমাকে খুব ভালো করে পড়তে হবে। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম মস্তিষ্ক হচ্ছে কোথায় সুরক্ষিত থাকে, কোন পর্দা দ্বারা আবৃত থাকে, এর প্রধান অংশ কয়টি। এরপরে আমরা প্রধান অংশগুলো যে বর্ণনা করলাম, অর্থাৎ গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। স্পেশালি গুরু মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক এই দুটো খুব খুব গুরুত্ব সহকারে পড়া উচিত, এবং পশ্চাৎ মস্তিষ্কের যে 3টা অংশ আছে সেগুলোও খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের আজকের পাঠ। আজকের পাঠে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে, লাইভ ক্লাসে জিজ্ঞাসা করতে পারো, অথবা পার্সোনালি আমাকে টেক্সট করতে পারো, ফোনে কথা বলতে পারো। এটা ছাড়া আজকে তোমাদেরকে যে হোমওয়ার্ক দিব সেটা একটু তুলে নাও। তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের বর্ণনা দাও। পশ্চাৎ মস্তিষ্কের বর্ণনা দাও, এটা হচ্ছে তোমাদের আজকের হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্ক করে সুন্দর করে খাতায় লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট দিবে, আমি চেক করে দেবো। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। আশা করছি তোমরা আজকের পড়া খুব ভালো করে শিখেছো। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।